হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ উত্তরণ। তো আজকে আমরা সায়েন্সের প্র্যাকটিস সেট 10 নিয়ে আলোচনা করব, ওকে? তো তার আগে আমি একবার তোমাদেরকে বলে রাখি যে উত্তরণ তোমাদের জন্য ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডি ও পুলিশের সমস্ত পরীক্ষার জন্য ফ্রিতে সোম থেকে শনিবার অবধি ডেলি বেসিসে কিন্তু রাত্রিবেলা 8টা থেকে এবং 9টা থেকে তোমাদের ক্লাস থাকছে এই চ্যানেলে, ওকে? তো জয়েন করতে ভুলবে না। তো চলো একবার আমরা রুটিনটা দেখে নিই। তো সোম, মঙ্গল, বুধ এই 3 দিন রাত্রি 8টা থেকে ম্যাথ ক্লাস করাবেন পলাশ স্যার। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রিজনিং ক্লাস করাবেন পলাশ স্যার। রাত্রি 9টা থেকে সোমবার আর মঙ্গলবার জিকে ক্লাস করাবেন শোভন স্যার। ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে মানে বুধবার আর বৃহস্পতিবার সায়েন্সের জিকে ক্লাস করাবেন ফিরোজ স্যার। আর ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইংরেজির ক্লাস করাবেন সুমন স্যার, ওকে? আর উত্তরণ তোমাদের জন্য যা যা আনতে চলেছে সেই সম্পর্কে তোমরা বিস্তারিত এখানে তথ্য পেয়ে যাবে, ঠিক আছে? একবার গো থ্রু করে নিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওকে? চলো নেক্সট। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? নিম্নলিখিত কোন অবস্থায় পদার্থের অণুগুলির মধ্যে সর্বোচ্চ আকর্ষণ বল থাকে? এখানে অপশন আছে ফ্লুইড, অপশন বি গ্যাস, অপশন সি প্লাজমা, অপশন ডি কঠিন। আনসার কি হবে এখানে? তো যদি আমরা ফ্লুইড, দেখো ফ্লুইড মানে এখানে তরলের কথা বলছে। আমি যদি সলিডের কথা বলি, আমি যদি গ্যাসের কথা বলি, প্রথমে এই তিনটে দেখি। এটা হচ্ছে কঠিন, কঠিন, তরল, গ্যাস। তো কঠিনের মধ্যে কি হয়? কঠিনের মধ্যে কণাগুলো খুব কাছাকাছি থাকে, তাই না? তরলের মধ্যে কণাগুলোর মধ্যে একটা গ্যাপ দেখা যায়। গ্যাসের কণাগুলোর মধ্যে গ্যাপ হিউজ। গ্যাসের কণাগুলো র্যান্ডামলি মুভ করছে, র্যান্ডামলি, ওকে? তো গ্যাসের কণাগুলোর মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বল নেই, এটাই ধরা হয় বা নেগলিজিবল ধরা হয়। যে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল নেই বলেই গ্যাসের কণাগুলো এতটা ফ্রিলি মুভ করতে পারে, ওকে? তরল ফ্লো করে, দেখবে তাই না? তো তরলের যে কণাগুলো না, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল আছে কিন্তু অতটাও নেই, মানে মডারেট টাইপের। কিন্তু কঠিনকে যদি দেখো, তো কঠিনের কণাগুলো দেখো খুব কাছাকাছি। কেন কণাগুলো কাছাকাছি আছে? তার কারণ কঠিনের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু এখানে প্রচুর বেশি দেখা যায়। আর আরেকটা দশা এখানে দেওয়া আছে অপশন সিতে, প্লাজমা। প্লাজমা দশাটা একটা হাই টেম্পারেচারের দশা, উচ্চ উষ্ণতার একটা দশা। মানে গ্যাসকে যখন আমি আরও হাই টেম্পারেচার বা ইলেকট্রিসিটি সাপ্লাই করব, তখন এই অ্যাটমগুলো থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে। আর অ্যাটমটা হয়ে যাবে পজিটিভলি চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তো এই যে চার্জ বা আয়নের এই যে একটা দশা, সেটাকে তখন আমরা বলবো হচ্ছে প্লাজমা দশা। তো প্লাজমা দশায় কণাগুলোর মধ্যে আকর্ষণ বল আরোই নেই, গ্যাসের থেকেও কম। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে হচ্ছে অপশন ডি কঠিন। যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি, তাই কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে কিন্তু গ্যাপ কম দেখতে পাবো আমরা, ওকে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? কোন ধাতু ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? আয়রন, সোডিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। এটা তোমরা জানো যে এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি সোডিয়াম। সোডিয়াম হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ মেটাল। সোডিয়ামকে যদি আমি ঠান্ডা জলের মধ্যে রাখি, মানে গরম জলে রাখলে তো রিয়াকশন করবেই, কিন্তু আমি যদি যদি ওকে ঠান্ডা জলে রাখি, তো সেই ক্ষেত্রেও দেখবো যে সোডিয়াম রিয়াকশন করছে, ওকে? সোডিয়ামকে জলের মধ্যে দিলে দেখবে আগুন জ্বলে যায়, তাই না? সোডিয়ামকে তুমি বায়ুতেও রাখতে পারবে না। বায়ুতে রাখলে পরে বায়ুর মধ্যে যে ময়েশ্চার আছে তার সাথে রিয়াকশন করবে, অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, ওকে? তো সেই জন্য সোডিয়ামকে কি করা হয়? এই জন্য সোডিয়ামকে আমরা কেরোসিন তেলের ভেতরে চুবিয়ে রাখি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোন ধাতু ছুরি দিয়ে কাটা যায়? অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, কপার, সোডিয়াম। তো যে ধাতুটাকে আমরা ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কাটতে পারি, সেই ধাতুটা কিন্তু খুব নরম টাইপের, তাই না? বা সফট টাইপের। তো অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, কপার এগুলো তো বাড়িতে আছে। যদি আমরা এত নলেজ নাও রাখি, তো অ্যালুমিনিয়াম দেখেছি, অ্যালুমিনিয়ামের বাসনপত্র হয়, তাকে আমরা কাটতে পারবো। কপারের জলের পাত্র হয়, তাকে আমরা কাটতে পারবো। প্ল্যাটিনাম ভীষণই একটা শক্ত মেটাল, এদেরকে আমরা চাকু বা ছুরি দিয়ে কাটতে পারবো না। তো এখানে আনসার হবে অপশন ডি সফট, যেটা সোডিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এদেরকে আমরা চাকু ছুরি দিয়ে কাটতে পারবো। বোঝা গেল? নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে সোডিয়াম সালফেটের রাসায়নিক সংকেত কি হবে? তো সোডিয়াম সালফেটের রাসায়নিক সংকেত হচ্ছে অপশন বি Na2SO4, এবং এর সাথে 10 অণু কিন্তু জল থাকে, আর তখন টোটালটাকে বলা হয় গ্লোবার সল্ট। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে সোডিয়াম কার্বনেট অণুতে কটি পরমাণু থাকে? এখানে একটা মিসিং আছে, অণুতে কতটি বা কটি পরমাণু থাকে। ঠিক আছে, এখানে কি হবে, সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, Na2 মানে দুটো পরমাণু আছে সোডিয়ামের, কার্বন একটা মানে কার্বনের একটা পরমাণু, অক্সিজেন আছে তিনটে মানে অক্সিজেনের তিনটে পরমাণু, তাই টোটাল কতগুলো হলো? টোটাল হলো 6টা পরমাণু, মানে অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডা বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, তার সাথে সোডা Na2CO3, এই রিয়াকশনে কোন গ্যাস তৈরি হবে? দেখো, Cl আর Na মিলে তো NaCl বানাচ্ছে, তারপরে দেখো হাইড্রোজেন পড়ে থাকছে CO3, এই এই যে জিনিসগুলো পড়ে আছে এগুলো দিয়ে দুটো কম্পাউন্ড বানানো সম্ভব, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওকে, আর একটা হচ্ছে জল। এদের মধ্যে গ্যাস কোনটা? গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে আনসার কি হবে? আনসার হবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল? নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে সোডার অণুতে কত অণু জল থাকে? তো সোডা যেটা আমরা বলি Na2CO3, এটা কমপ্লিট সংকেত নয়, এর সাথে লিখতে হবে 10 অণু ওয়াটার, 10 অণু জল আছে, এটাকে আমরা বলবো ওয়াশিং সোডা, এর মধ্যে 10 অণু জল আছে। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নম্বর 8 কি বলেছে একজন ব্যক্তির অ্যাসিডিটি দূর হয় নিলে, কোন জিনিসটি নিলে অ্যাসিডিটি দূর হয়? দেখো, বডিতে আমাদের বডিতে ওকে, আমাদের বডিতে যখন অ্যাসিডিটি হয়, তার মানে আমাদের স্টোমাকে প্রচুর HCl অ্যাসিড ক্ষরিত হয়েছে। তো অ্যাসিডিটি এফেক্ট কি করে কমাতে পারি আমরা? দূর করব কি করে? তো আমরা একটা জিনিস জানি যে অ্যাসিডের সাথে যদি বেস বা ক্ষার, ওকে, আম্লিক জিনিসের সাথে যদি ক্ষারীয় জিনিসকে আমরা অ্যাড করি, তাহলে সেটা না আম্লিক থাকে না ক্ষারীয় থাকে, সেটা সল্টে পরিণত হয়ে যায়। ওকে, এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, ওকে, এবং ওয়াটার তৈরি হয়, মেনলি ওয়াটার তো তৈরি হয়, তার সাথে কার্বন ডাই অক্সাইডও তৈরি হতে পারে। তো অ্যাসিডের সাথে বেসকে মেশালেই আমরা অ্যাসিডিটিকে দূর করতে পারবো, কারণ সল্ট তৈরি হয়ে যাচ্ছে, তখন তার অ্যাসিড থাকছে না। তো দেখো, এখানে বেস বা ক্ষার কোনটা? তো ভিনিগার দ্রবণ, এটা হচ্ছে আম্লিক দ্রবণ মানে অ্যাসিডিক, লেবুর রস সাইট্রিক অ্যাসিড থাকে, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, ঘোল মানে যেটা দুধের একটা প্রোডাক্ট মানে সেখানে থাকবে ল্যাকটিক অ্যাসিড, তাহলে যেটা পড়ে থাকলো বেকিং সোডা দ্রবণ মানে অপশন ডি, এটা আমাদের একটা ক্ষার। তো এটা যদি আমরা নিই, তো সেই ক্ষেত্রে এই বেকিং সোডা যখন দ্রবণ আমরা পান করব, তখন এই বেকিং সোডা মানে NaHCO3 এটা চলে আসছে স্টোমাকের ভেতরে, তখন এই পাকস্থলীর ভেতরে এই NaHCO3 আর HCl এরা কম্বাইন হয়ে যুক্ত হয়ে কি বানাবে? NaCl লবণ বানাচ্ছে, মানে HClটাকে দেখো NaCl এ কনভার্ট করে দিল, তাহলে অ্যাসিড থাকলো না, তার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় এবং তার সাথে জল তৈরি হয়। তো এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় না, দেখবে অ্যাসিডিটি যখন হয়, তখন আমরা অ্যাসিডিটি দূর করার জন্য যখন কোনো মেডিসিন নিই, তারপরে পরে দেখবে আমাদের ঢেকার ওঠে, ভেতর থেকে একটা গ্যাস বেরিয়ে আসে, সেটা হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে সোডিয়াম রাখা হয়? তো একটু আগে আমি তোমাদের বললাম যে সোডিয়াম হচ্ছে হাইলি রিয়াক্টিভ, সোডিয়াম ভীষণ রিয়াক্টিভ একটা মেটাল, তো তাকে আমি ঠান্ডা জলেও রাখতে পারবো না, গরম জলে রাখতে পারবো না, তাকে জলেই রাখতে পারবো না, তাকে আমাকে কেরোসিনের মধ্যে চুবিয়ে রাখতে হবে। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মিশ্রিত করলে কোন গ্যাস নির্গত হয়? একটু আগে পড়ালাম যে আমাদের পেটে যখন HCl অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আমরা সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3, ওকে,
সোডিয়াম বাইকার্বনেট বা যেটাকে আমরা বলে থাকি বেকিং সোডা। তো এদের যখন রিয়াকশন হয়, রিয়াকশনে কি তৈরি হয়, একটা লবণ তৈরি হবে বলেছিলাম, এবং তার সাথে কি তৈরি হবে, জল তৈরি হবে, আর তার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো অপশন বি তে আছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, নিচের ধাতুগুলির মধ্যে কোনটির কম ঘনত্ব ও কম স্ফুটনাঙ্ক? তো সেটা কোনটা হবে? একটু আগে এই কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন করিয়েছে, মানে একটা কোয়েশ্চেন করিয়েছি, তার লজিক দিয়ে তুমি এটা আনসার করতে পারবে। দেখো, যার ঘনত্ব কম বা কম স্ফুটনাঙ্ক, এটা আমরা কি করে বুঝবো? যেরকম কপার আছে, সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, লোহা আছে। আমরা কপার দেখেছি, কপার একটা হার্ড, শক্ত, ওর ঘনত্ব কম নয় কিন্তু, এবং ওর স্ফুটনাঙ্ক হাই। অ্যালুমিনিয়াম এও হার্ড এবং শক্ত, ওকে, এর ঘনত্ব প্রচুর বেশি। কপার, অ্যালুমিনিয়াম, এদের ঘনত্ব প্রচুর বেশি, এদের যে স্ফুটনাঙ্ক সেটা বেশি। লোহারও তাই। তাহলে সফট কে ছিল? সফট, যাকে আমরা চাকু ছুরি দিয়ে কাটতে পারছিলাম, তার মানে তার ঘনত্ব কম আছে, তার কম স্ফুটনাঙ্ক বা তার বয়লিং পয়েন্ট কম, তো সেটা হচ্ছে সোডিয়াম, অপশন বি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, নিচের কোনটির সাথে হাইড্রোজেন ইলেকট্রনিক সংগঠনের মিল আছে? মানে হাইড্রোজেন H1, তো এর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিরকম? সেটা হবে এরকম যে প্রথম অরবিট, সেখানে একটি মাত্র ইলেকট্রন, মানে এটা হচ্ছে আমার লাস্ট শেল। লাস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে? একটি মাত্র ইলেকট্রন আছে। তো এটা পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপের মৌলদের মধ্যে দেখা যায়? এটা দেখা যায় একদম গ্রুপ 1, মানে যাদেরকে আমরা বলে থাকি ক্ষারীয় ধাতু। ক্ষারীয় ধাতু, অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার, ক্ষারীয় ধাতু। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, জলের স্থায়ী ক্ষরতা দূর করতে কি ব্যবহার করা হয়? তো জলের ক্ষরতাটা কি? যখন জলের মধ্যে না ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, এরা ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এরকম সল্ট রূপে যদি প্রেজেন্ট থাকে এই ধাতুগুলো, তখন সেই জলটাকে আমরা বলে থাকি ক্ষরতা, বা জলের মধ্যে ক্ষরতা আছে বা ক্ষরজল। এবার এই ক্ষরতা দুই রকমের হয়, একটাকে বলা হয় টেম্পোরারি মানে অস্থায়ী, আর একটাকে বলা হয় স্থায়ী ক্ষরতা। তো যখন জলের মধ্যে এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এরা ক্যালসিয়াম বাইকার্বনেট রূপে আছে বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রূপে আছে, তখন যে ক্ষরতাটা দেখা যায় তাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। সেটা জলকে ফোটালেই সেই অস্থায়ী ক্ষরতাটা কেটে যায়। কিন্তু যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা সালফেট রূপে আছে, তখন জলের যে ক্ষরতা সেটাকে বলা হয় স্থায়ী ক্ষরতা। সেটাকে কাটানোর জন্য তোমাকে অনেক প্রসেস অ্যাপ্লাই করতে হতে পারে, ওকে। শুধু ফোটালে কিন্তু জলের স্থায়ী ক্ষরতাকে দূর করা যায় না। তো কি কি দিয়ে কি ব্যবহার করা যেতে পারে? অপশনে আছে ফটকিরি, ব্লিচিং পাউডার, বেকিং সোডা, কাপড় কাঁচা সোডা। তো এখানে সঠিক আনসার হবে অপশন ডি, কাপড় কাঁচা সোডা, ওকে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে ভেজিটেবল অয়েল এর হাইড্রোজেনেশনের উদাহরণ হলো। তো ভেজিটেবল অয়েলে কি করা হয়, হাইড্রোজেনেশন প্রসেসে কি করা হয়, আনস্যাচুরেটেড ফ্যাট থেকে, যেরকম ধরো আনস্যাচুরেটেড ফ্যাট বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে সেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা কার্বন কার্বন ডবল বন্ড দেখতে পাবো। আর যখন এই বন্ডগুলো ভেঙে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে পরিণত করে দেবো, তখন সেটা হয়ে যাবে স্যাচুরেটেড, ওকে। তো এখানে কি করা হয়, এই যে বন্ডগুলো ভাঙা হচ্ছে না, তো যেখানে যেখানে বন্ড ভাঙা হবে, ধরো এই এই একটা কার্বনের চারটে করে হাত আছে, তো এখানে একটা দুটো তিনটে, আর একটা হাত এদিকে দিকে দিলাম, তেমনি এদিকেও একটা দুটো তিনটে এর হাত আছে, এবং এদিকে একটা হাত, চারটে হাত। তো এই হাতে একটা করে হাইড্রোজেন রাখলো, আর বাকি এই তিনটে করে এরা বন্ড করে নিল, তাহলে এদের অক্টেট ফুলফিল, এরা একটা যৌগের কম্পাউন্ডে পরিণত হলো। এবার এই এই বন্ডটা যদি আমি ভেঙে দিই, তাহলে এই বন্ডটা কি হবে, এই একটা ইলেকট্রন এদিকে একটা বন্ড বানানোর চেষ্টা করবে, এদিকে একটা বন্ড বানানোর চেষ্টা করবে, তখন আমি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেনকে অ্যাড করতে পারি। তারপর যদি আমি এই বন্ডটাকেও ভেঙে দিই, তখন কি হবে, তখন আরো একটা হাত বেরিয়ে যাচ্ছে দুই দিকে, তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো এরকম ভাবে কি করা হচ্ছে দেখো, হাইড্রোজেনকে অ্যাড করে করে আমরা সিঙ্গেল বন্ডে পরিণত করছি, সিঙ্গেল বন্ডে। তো এই ডবল বন্ড বা ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে পরিণত করা হচ্ছে, এই প্রসেসটাই কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেনেশন। তো এখানে হাইড্রোজেনকে কম্বাইন করছি, কম্বিনেশন রিয়াকশন, মানে এখানে যতগুলো আছে তার মধ্যে সঠিকভাবে যাবে হচ্ছে অপশন সি, কম্বিনেশন রিয়াকশন। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে
ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন। তো ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করবে? মনে আছে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেরকম সোডিয়াম জলের সাথে রিয়াকশন করলে NaOH বানাচ্ছে আর তার সাথে হাইড্রোজেন গ্যাস। ওকে। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? দেখো, ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। হাইড্রোজেন 1 যেটা সেটাকে বলি প্রোটিয়াম। হাইড্রোজেন 1 2 যেটা সেটাকে বলি ডিউটেরিয়াম। হাইড্রোজেন 1 3 যেটা সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইটিয়াম। তো ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? সেটা হচ্ছে 2, মানে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে ধাতুর ওপর অ্যাসিডের বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন হয়। মানে কোনো একটা ধাতু আছে তার সাথে অ্যাসিড মেশালে কোন গ্যাস উৎপন্ন হবে? এখানেও কিন্তু সঠিক আনসার হয়ে যাবে আমাদের হাইড্রোজেন গ্যাস। কারণ কি কোনো মেটাল বা ধাতু সে যদি অ্যাসিডের সাথে রিয়াকশন করে সেক্ষেত্রে প্রডিউস করে সল্ট আর হাইড্রোজেন গ্যাস। সল্ট আর হাইড্রোজেন গ্যাস। ওকে, এখানে আনসার হচ্ছে কি অপশন সি, হাইড্রোজেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে নিচে উল্লেখিত কোন গ্যাসের উচ্চ শক্তি মূল্য রয়েছে, মানে হাই ক্যালোরিফিক ভ্যালু রয়েছে। মানে ওই গ্যাসটাকে অল্প পরিমাণ বার্ন করলে, মানে এখানে যতগুলো গ্যাস আছে সবাইকে আমি 1 গ্রাম করে নিলাম, 1 গ্রাম করে নিলাম। এবার এই 1 গ্রাম করে সবাইকে বার্ন করছি, তো সবাই একটা এনার্জি তৈরি করবে। তো যে বেশি এনার্জি তৈরি করবে, সমপরিমাণ নিয়েছি, এবং যে বেশি এনার্জি তৈরি করবে দহনের ফলে সেটা হবে আমাদের উচ্চ শক্তি মূল্য একটা গ্যাস। বোঝা গেল? তো সেখানে এই রেসে বা কম্পিটিশনে জিতে যাবে কি? সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে হাই, সব থেকে বেশি। ওই জন্য তো হাইড্রোজেনকে আমরা লিকুইড, মানে রকেট ফুয়েল হিসেবে ব্যবহার করে থাকি। ওকে। কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে? কোন অ্যাসিডের ক্ষেত্রে দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয়? ওকে, এটা আনসার কি হবে? কোন অ্যাসিডের ক্ষেত্রে এটা হয়? এক সেকেন্ড, 1 সেকেন্ড জাস্ট। ওকে, তো কোন অ্যাসিডের ক্ষেত্রে দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয়, যেটাকে আমরা বলে থাকি রিং টেস্ট? তো সেটা হচ্ছে অপশন সি, নাইট্রিক অ্যাসিড। ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 বলেছে সকল অ্যাসিডের মধ্যে থাকা সাধারণ উপাদান। তো সকল অ্যাসিডের মধ্যে কোন জিনিসটা সাধারণত থাকে? সেটা হচ্ছে হাইড্রোজেন, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে ঘন অ্যাসিডকে কিভাবে লঘু করা যায়? অপশন এ, লঘু অ্যাসিডে জল মিশিয়ে, ঘন অ্যাসিডে জল মিশিয়ে। অপশন সি, প্রথমে অ্যাসিডে জল ও পরে জলে অ্যাসিড দিয়ে। নাকি অপশন ডি, ওপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার হবে হচ্ছে অপশন বি, ঘন অ্যাসিডে জল মিশিয়ে আমরা তার লঘুকরণ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 বলেছে সোনা দ্রবীভূত করতে পারে। তো সোনাকে কে দ্রবীভূত করতে পারে, বা সোনা কার মধ্যে দ্রবীভূত হয়? সেটা হচ্ছে অ্যাকোয়া রিজিয়া, অপশন ডি। ওকে, অ্যাকোয়া রিজিয়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের 3:1 অনুপাতের একটা মিশ্রণ। ওকে, এটাকে আমরা রয়্যাল ওয়াটারও বলে থাকি কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে নিচের কোন ধাতুটি আয়রন ক্লোরাইড থেকে আয়রনকে স্থানচ্যুত করতে পারে না? নিচের কোন ধাতুটি আয়রন ক্লোরাইড থেকে আয়রনকে স্থানচ্যুত করতে পারে না? তো অপশন আছে জিঙ্ক, রূপা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। তো দেখো, এদের মধ্যে এদের মধ্যে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এরা সবাই পারবে। কেন পারবে? কারণ এদের রিঅ্যাক্টিভিটি আয়রনের থেকে বেশি। তাই আয়রন ক্লোরাইডের দ্রবণ থেকে এরা আয়রনকে স্থানচ্যুত করে দেবে।
দিয়ে জিঙ্ক নিজের জায়গায় নিয়ে নেবে, বা অ্যালুমিনিয়ামও নিজের জায়গায় নিতে পারবে এখানে, ম্যাগনেসিয়ামও এখানে নিজের জায়গায় নিতে পারবে, কিন্তু রূপো পারবে না। তাই রূপো হচ্ছে আনসার। কেন পারবে না? কারণ রূপোর থেকে, বা রূপোর যে রিঅ্যাক্টিভিটি সেটা আয়রনের থেকে কম, তাই পারবে না। মানে আয়রন বেশি রিঅ্যাক্টিভ রূপোর থেকে। বুঝেছো? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে নেগেটিভ আধানযুক্ত কণাকে বলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন। তো নেগেটিভ আধানযুক্ত কণাকে কি বলি আমরা? ইলেকট্রন হবে এখানে। প্রোটন তো পজিটিভলি চার্জ, নিউটনের নো চার্জ, কোনো চার্জ নেই। পজিট্রন মানে হচ্ছে পজিটিভ ইলেকট্রন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে গ্যাসের কোন ধর্মের জন্য গ্যাস বহনযোগ্য? অপশন এ ব্যাপন, অপশন বি সংকোচনশীলতা, অপশন সি আকার, নাকি অপশন ডি আয়তন। তো গ্যাসকে দেখো, গ্যাস তো প্রচুর ভলিউম জায়গা করে, মানে প্রচুর ভলিউম বা প্রচুর আয়তন দখল করে থাকে, তাই না? তো অতটা আয়তন দখল করা গ্যাসকে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে প্রচুর বড় জায়গা দরকার। তো সেইভাবে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তো গ্যাসকে যেহেতু আমরা কম্প্রেস করে ছোট জায়গার মধ্যে আনতে পারি, তাই গ্যাসকে বহন করাটা কিন্তু ইজি। তো এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে অপশন বি সংকোচনশীলতা এই ধর্মের জন্য গ্যাস বহনযোগ্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে নিচের কোনটি নিউল্যান্ডের পর্যায় শ্রেণীবিন্যাসের দশম মৌলের সঙ্গে সাদৃশ্যযুক্ত? তো নিউল্যান্ডের অক্টেভ রুল মনে আছে আশা করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। ধরো, তো এগুলো সব হচ্ছে এক একটা মৌল। এটা 1 নম্বর মৌল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর। ওকে, এগুলো এক একটা মৌলের নাম। আর ওপরে আছে অ্যাটমিক নাম্বার বা কিছু একটা আছে না, এটা হচ্ছে অ্যাটমিক মাস, যেহেতু আমরা নিউল্যান্ডের পর্যায় টেবিলের কথা বলছি, ঠিক আছে? তো দেখো নিউল্যান্ড কি দিয়েছিল? অক্টেভ রুল। অক্টেভ রুলটা কি? যে প্রথম থেকে পরপর যেতে গেলে, মানে অ্যাটমিক মাস বা ভর সংখ্যার অর্ডারে যদি সাজাই, তো গিয়ে দেখবো যে অষ্টমতম যে মৌলটা আসবে না, তার যে ধর্ম বা প্রপার্টি, সেটা প্রথম মৌলের সাথে ম্যাচ করে। তাহলে আমি এই তম, এই যে এইচ মৌলটা, তাহলে একে আমি এই এর নিচে রেখে দেবো, মানে এদের কিছু প্রপার্টি সেম আছে, একটা সেম গ্রুপে আনছি। তো তেমনি যেটা দ্বিতীয় মৌলটা, এটার এর অষ্টমতম মৌল কোনটা হবে? তো এটা যদি 1 2 3 4 5 6 7 8, মানে বি এর সাথে বা বি এই মৌলটার সাথে আই এই মৌলটার কিছু প্রপার্টিজ মিল খাবে, তাহলে আইকে নিয়ে গিয়ে রাখবো কোথায়? বি এর নিচে, মানে 2 নম্বর মৌলের নিচে। 2 নম্বরের সাথে 9 নম্বরের সাদৃশ্য আছে। তেমনি 3 নম্বরের সাথে কার সাদৃশ্য থাকবে? দেখো 10 নম্বর মৌলের, এটা অক্টেভ রুল অনুযায়ী। তাহলে এই যে মৌলটা গিয়ে কোথায় বসবে? সি এর নিচে, মানে 10 নম্বর মৌলটা গিয়ে বসলো 3-এর নিচে। তো এখানে কোয়েশ্চেন কি বলেছে? নিচের কোনটি নিউল্যান্ডের পর্যায় শ্রেণীবিন্যাসের দশম মৌলের সঙ্গে সাদৃশ্যযুক্ত? তো এই দশম মৌলটার সাথে কার সাদৃশ্য আছে? 3 নম্বর বা তৃতীয় মৌলের, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 27 বলেছে কোনটি পরমাণুর কণা নয়? জেনন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দেখো, প্রোটন আর নিউট্রন মিলে বানায় পরমাণুর নিউক্লিয়াস, আর বাইরে ঘুরে বেড়ায় ইলেকট্রন দিয়ে, তো পরমাণু। তো জেননটাও নয়। জেননটা কি? জেননটা তো একটা মৌল, নিষ্ক্রিয় গ্যাস। কোয়েশ্চেন নাম্বার 28 বলেছে ক্লোরোফর্মের আণবিক সংকেত কি? CCl4, CH-Cl3, নাকি CH4, নাকি C2H6? তো ট্রাইক্লোরোমিথেন, তাই তো, মানে হচ্ছে অপশন ডি হবে আমাদের রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29 বলেছে যৌগ CH2CH2CH2 এর আইইউপ্যাক নাম কি? দেখো এখানে কোথাও একটা ভুল মনে হচ্ছে আমার, যাই হোক দেখি একটু আমি। তো সি আছে, কটা কার্বন আছে? তিনটে কার্বন। এবার বাকি হাতগুলোতে তুমি হাইড্রোজেন বসো, তাহলে এখানে একটু ভুল হয়ে গেল না? এটা হবে, দেখো তিনটে কার্বন আছে মানে এটা কি? এটা হচ্ছে মানে হচ্ছে প্রোপেন। ওকে, এর মধ্যে পড়বে, বোঝা গেল? এর মধ্যে পড়বে। ওকে, মানে প্রোপেন হবে এর আনসার। তো এখানে অ্যাকচুয়ালি একটা এইচ, এখানে 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 একটা এইচ, তাই না? এরকম হওয়া উচিত। তাহলে লিখতে পারি আমি CH3, CH2, CH3।
বা লিখতে পারি C3H8। কোয়েশ্চেন নাম্বার 30 বলেছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড এর ইউনিট ভর কত? তো সোডিয়াম ক্লোরাইডের ইউনিট ভর কত হবে? তো সেটা হচ্ছে 58.5 ইউনিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 বলেছে একটি হাইড্রোজেনের পরমাণুর ভর কত? তো একটি হাইড্রোজেনের পরমাণুতে সাধারণত একটি প্রোটন আছে, আর সেই প্রোটনের ভরটাই কাউন্ট করা হয়। আর সেটা কত হবে? সেটা অপশন এ হবে, গ্রামে যেটা আছে। ওকে, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 32 বলেছে CO2 এর আপেক্ষিক আণবিক ভর কত? তো CO2 কার্বনের ভর কত? 12। একটা অক্সিজেন অ্যাটমের ভর কত? 16। তাহলে আরেকটার কত? 16। তাহলে কত হলো যোগ করলে? 32 প্লাস 12, সরি 22 লিখছি না, 12, তার মানে হলো 44। অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে? তীব্র অ্যাসিড দ্রবণে থাকে। তীব্র অ্যাসিডের দ্রবণে কি অণু ও আয়ন উভয়ে থাকে, নাকি বেশিরভাগ আয়ন থাকে, নাকি বেশিরভাগ অণু থাকে, নাকি বেশিরভাগ জল থাকে? এখানে সঠিক আনসার হবে অপশন বি, বেশিরভাগ আয়ন থাকে। ওকে, নেক্সট। তো এটা হচ্ছে আজকের আমাদের HW বা হোমওয়ার্কের কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেনটা কি আছে? নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয়? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি নিকেল, অপশন ডি লেড। তো এই কোয়েশ্চেনের আনসার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট করে জানাবে। আর সাথে থাকার জন্য সকলকে থ্যাংক ইউ। তোমাদের কোনো জিনিস আমাদেরকে সাজেশন বা কিছু যদি বলার থাকে, তো তোমরা অবশ্যই সেটা আমাদেরকে জানাতে পারো, অবশ্যই। ওকে, কমেন্ট করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও।